তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস সার্ভিস এক্সামের জন্য প্রিপেয়ার করছো, তোমাদের জন্য এই আর্টিকেলটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা ডেসক্রিপটিভ পেপারে আসতেই পারে। অপারেশন সিন্দুরের 1 বছর কমপ্লিট হয়েছে, আর স্টেটে বিজেপি গভর্নমেন্ট আসার পরে অপারেশন সিন্দুর নিয়ে যে কোনো আর্টিকেল আসা কিন্তু প্রবাবিলিটি আরো বেড়ে গেছে। তো এই আর্টিকেলটা 8 মে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারের যে এডিশন, সেই এডিটোরিয়ালে এটা পাবলিশ হয়েছে। তো এই আর্টিকেলটা তোমাদেরকে আজকে ভালো করে আমি পড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই যদি এরকম আর্টিকেল তোমরা আরো চাও যে আমি পোস্ট করি, আর তোমাদের যদি এই আর্টিকেলটা পড়ে তোমাদের পড়া প্রিপারেশনে হেল্প হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওগুলোকে। তাহলে আমি এরকম আরো ভিডিও অবশ্যই বানাবো। তো চলো শুরু করা যাক। অপারেশন সিন্দুর শোন লাইট অন চ্যালেঞ্জেস অ্যাহেড। মানে আমাদের ইন্ডিয়ার যে ডিফেন্সের যে স্ট্র্যাটেজি বা ডিফেন্স ইকুইপমেন্ট, এইসব জিনিস নিয়ে যে চ্যালেঞ্জগুলো আসতে পারে ভবিষ্যতে, সেই চ্যালেঞ্জগুলোর ওপরে আলোকপাত অপারেশন সিন্দুর কিভাবে করেছিল তার উপরেই আর্টিকেলটা। শোন লাইট মানে শাইনের পাস্ট হচ্ছে শোন, আলোকপাত করা। তো চলো শুরু করা যাক। In the days between the horrific attack on civilians in Pahalgam on April 22 last year and the beginning of Operation Sindoor on May 7, a question loomed large over India's strategic establishment. মানে গত বছর এপ্রিল মাসের 22 তারিখে, 2025-এর এপ্রিলের 22 তারিখে কাশ্মীরের পেহেলগামে এই যে ভয়ঙ্কর যে সন্ত্রাসবাদী হানা হয়েছিল সেটা। আর তারপর মে মাসের 7 তারিখে যে অপারেশন সিন্দুর করে ইন্ডিয়া যে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটির উপর হামলা চালালো। তো এর মাঝখানের যে পিরিয়ডটা ছিল, এপ্রিল 22 আর মে 7-এর মাঝের পিরিয়ডটা, সেই পিরিয়ডটা খুব ক্রুশিয়াল ছিল। কারণ এই পিরিয়ডটাতে ইন্ডিয়া কিভাবে রেসপন্স করবে সেটা নিয়ে একটা ভাবনা চলছিল। ইন্ডিয়ার যে অ্যাডমিনিস্ট্রেশন, যে ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে একটা চিন্তা ভাবনা চলছিল। তো সেজন্যই বলছে যে আ কোয়েশ্চেন লুমড লার্জ। লুমড লার্জ কথাটা মানে হচ্ছে খুব সিগনিফিকেন্ট কোনো কিছু হয়ে ওঠা, খুব বড় হয়ে ওঠা, খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠা। তো কিভাবে স্ট্র্যাটেজিটা বানাবে তার প্রত্যুত্তর দেওয়ার জন্য, সেই কোয়েশ্চেনটা খুব বড় হয়ে উঠেছিল। আফটার দ্য সার্জিক্যাল স্ট্রাইকস 2016 and the Balakot attack 2019 raised the costs of sponsoring terrorism for Pakistan. মানে আগে কি হতো, পাকিস্তান টেরোরিস্ট হামলা করে চলে যেত, ইন্ডিয়া কোনো এভাবে কোনো প্রত্যুত্তর দিত না, ডিফেন্সের ক্যাপাবিলিটি দিয়ে কোনো প্রত্যুত্তর দিত না। হয়তো ওয়ার্ল্ড ফোরামে পাকিস্তানকে নিন্দা করার চেষ্টা করতো, কন্ডেম করার চেষ্টা করতো, কিন্তু 2016 সালে ইন্ডিয়া সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে, আর 2019 সালে বালাকোটে ইন্ডিয়ান এয়ারফোর্স যে হামলা করে তার মানে এর মাধ্যমে ইন্ডিয়া যে প্রত্যুত্তরগুলো দিল, তাতে কি হলো, কস্ট অফ স্পন্সরিং টেরোরিজম, মানে পাকিস্তান থেকে, পাকিস্তানে বসে জঙ্গিরা যে পাকিস্তানের কাছ থেকে স্পন্সরশিপ পাচ্ছে আর তারপর ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকে জঙ্গি হামলা চালাচ্ছে। তো এবার যে ইন্ডিয়া চুপ করে থাকবে না, তার প্রত্যুত্তর দেবে ডিফেন্স ক্যাপাবিলিটি দিয়ে, নিজের এয়ারফোর্স দিয়ে। ইন্ডিয়া যে প্রত্যুত্তর দেবে, সেই জিনিসটা কিন্তু পাকিস্তান এবার ভালো করে বুঝতে পেরেছে, যে কস্ট অফ স্পন্সরিং টেরোরিজম, যদি টেরোরিজমকে স্পন্সর করে ওরা, তাহলে তার যেটা কস্ট সেটা ওদেরকে ভুগতে হবে। সেটা ওরা ভালো করে এবার বুঝতে পারছে। সেটাই সেকেন্ড লাইনে বলা হয়েছে। হোয়াট ফার্দার ডিটারেন্স কুড ইন্ডিয়া অফার শর্ট অফ স্ট্রাইকিং অল আউট ওয়ার। তো এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে ইন্ডিয়া ফার্দার কি ডিটারেন্স অফার করতে পারে। ডিটারেন্স, ডিটারেন্স মানে কোনো কিছুকে প্রতিহত করা। যেই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট বলছি, সেই ওয়ার্ডগুলো তোমরা চাইলে লিখে রাখতে পারো। ওয়ার্ডটা আর কি বাংলা মানে বলছি সেটা, মানে কিভাবে এরকম যদি চ্যালেঞ্জ ভবিষ্যতেও আসে, তাহলে ইন্ডিয়া সেটাকে কিভাবে ডিটার করবে বা প্রতিহত করবে, যাতে সেই জিনিসটার একটা প্রত্যুত্তরও দেওয়া হয়, কিন্তু তার সাথে একই সাথে একদম ফুল স্কেল যুদ্ধ যাতে না শুরু হয়ে যায়। কারণ দুটোই নিউক্লিয়ার দেশ, নিউক্লিয়ার আর্মস পাকিস্তানের কাছেও রয়েছে, ইন্ডিয়ার কাছেও রয়েছে। তো দুটো নিউক্লিয়ার দেশের মধ্যে একেবারে যদি ফুল স্কেল যুদ্ধ শুরু হয়ে যায়, সেটা সারা ওয়ার্ল্ডের জন্য ভীষণ ভয়ানক ব্যাপার। তো প্রত্যুত্তরও দিতে হবে, কিন্তু ফুল স্কেল যুদ্ধ শুরু করা যাবে না। এইভাবে কিভাবে এই অ্যাপ্রোচটা বা এই স্ট্র্যাটেজিটা ইন্ডিয়া বিল্ড আপ করবে, সেই প্রশ্নটা কিন্তু উঠে আসছিল সেই সময়। তো বলছে, দেখো, pulling off a calibrated response in a nuclearized neighborhood was no easy task. মানে আহ, একটা নিউক্লিয়ারাইজড নেইবারহুড, মানে যেটা বললাম, ইন্ডিয়া পাকিস্তান দুজনের কাছেই নিউক্লিয়ার আর্মস রয়েছে, তার সাথে সাথে চায়নার কাছেও নিউক্লিয়ার আর্মস রয়েছে, মানে তিনটে পাশাপাশি দেশ, তিনজনের কাছেই নিউক্লিয়ার আর্মস রয়েছে। তো এমন একটা রেসপন্স দেওয়া, যেটা খুব নিখুঁতভাবে পরিমাপ করা হবে, খুব ব্যালেন্স করা হবে, ক্যালিব্রেটেড মানে ব্যালেন্স করে পরিমাপ করে একটা দেওয়া রেসপন্স, যাতে কিনা নিউক্লিয়ার নেশনের মধ্যে একদম নিউক্লিয়ার যুদ্ধ না বেঁধে যায়, সেটা কিন্তু খুব একটা সোজা কাজ না, ইজি টাস্ক না। খুব ভাবনা চিন্তা, খুব পরিমাপ করে কি স্ট্র্যাটেজি হবে, কি প্রত্যুত্তর হবে, সেটা ঠিক করতে হচ্ছে।
The success of Operation Sindoor erased doubts about India's ability to respond to sponsored terrorism. অপারেশন সিন্দুরের যে সাকসেস সেটা কি প্রমাণ করে? ইন্ডিয়াস এবিলিটি, ভারতের সামর্থ্য, ক্যাপাবিলিটি টু রেসপন্ড টু স্টেট স্পন্সর্ড টেরোরিজম। পাকিস্তান যে এভাবে টেরোরিজমকে স্পন্সর করছে, সন্ত্রাসবাদকে স্পন্সর করছে, তাহলে সেটার এগেনস্ট ইন্ডিয়া যে একদম কঠিনভাবে জবাব দিতে পারে, সেটা কিন্তু অপারেশন সিন্দুর ভালো মতো বুঝিয়ে দিয়েছে। মিলিটারি অ্যান্ড স্ট্র্যাটেজিক টার্গেটস ওয়ার স্ট্রাক বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। বিভিন্ন মিলিটারি টার্গেট আর স্ট্র্যাটেজিক টার্গেট, মানে যেখানে যেখানে সেই জঙ্গি ঘাঁটিগুলো পাকিস্তানের টেরিটরির ভেতরে গড়ে উঠেছিল, সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স গিয়ে স্ট্রাইক করে। And it was clearly communicated that New Delhi was not the aggressor and the escalations were driven by Rawalpindi. মানে এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের ফোরামের কাছে, বিশ্বের সমস্ত দেশের কাছে এই বার্তা, এই মেসেজটা ভালো করে পৌঁছে দেওয়া হয়েছিল, যেখানে ইন্ডিয়া কোনো অ্যাগ্রেসর না, মানে ইন্ডিয়া আগ্রাসী দেশ না। প্রথম যে হামলা সেটা কিন্তু ইন্ডিয়া চালায়নি, পাকিস্তান জঙ্গি হামলা চালিয়েছিল, তাদের স্পন্সর করা জঙ্গিরা এসে, তার প্রত্যুত্তর দিতে ইন্ডিয়া বাধ্য হয়েছিল। তাই এখানে যে ফার্স্ট অ্যাগ্রেসর, যে আগ্রাসী দেশ, সেটা ইন্ডিয়া ছিল না, সেটা পাকিস্তান ছিল। রাওয়ালপিন্ডি পাকিস্তানের, মানে পাকিস্তানকে ডিনোট করতে রাওয়ালপিন্ডি বোঝানো হয়েছে। The entire country and political class, from the Omar Abdullah government in Kashmir to the national opposition, stood behind the victims of Pahalgam and the action of the armed forces. সারা দেশ, সারা দেশের জনগণ, তার সাথে সাথে দেশের যত পলিটিক্যাল পার্টি রয়েছে, যত রাজনৈতিক দল রয়েছে, তাদের মধ্যে যত বিভেদ মতভেদ যা আছে সব সরিয়ে রেখে সেই সময় তারা কিন্তু সবাই, সমস্ত যারা পেহেলগামের ভিকটিম, তাদের সবার প্রতি নিজেদের সমবেদনা ব্যক্ত করেছিল। আর আর্মড ফোর্স, ইন্ডিয়ার মিলিটারি, ইন্ডিয়ার এয়ারফোর্স, তারা যে শক্ত হাতে এভাবে যে অপারেশন সিন্দুরটা করেছিল, তার পেছনে সব পলিটিক্যাল পার্টি সাপোর্ট দিয়েছিল, ভূয়সী প্রশংসা করেছিল সব পলিটিক্যাল পার্টি, নিজেদের মতভেদ সরিয়ে রেখে। সেটাই বলছে, a year on, it is important to reflect on the lessons from the crucial inflection point in the fight against terrorism. তো ১ বছর পরে এবার একটা সময় এসছে যে এই যে অপারেশন সিন্দুরের যে ক্রুশিয়াল পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমাদেরকে ভালো করে ভেবে দেখতে হবে আবার, যে টেরোরিজমের এগেইনস্টে, সন্ত্রাসবাদের এগেইনস্টে যুদ্ধ করতে হলে কোন কোন বিষয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ভাবে সেই যে বিষয়গুলোকে ধরতে হবে, কোন কোন বিষয় ফোকাস করা প্রয়োজন। তোমাদের আবার বলছি, তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, লাইক শেয়ার না করো, তাহলে কিন্তু এতটা ভিডিও যে এক্সপ্লেন করে বলছি, এই ভিডিও বানানোর মোটিভেশন আমি পাবো না। তাই তোমরা যদি চাও রুটিনলি আমি ভিডিও বানাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টও করো কি বিষয়ে ভিডিও দেখতে চাও। দেখো, সেকেন্ড প্যারাগ্রাফ, দ্য পেহেলগাম অ্যাটাক আন্ডারস্কোর্ড দ্যাট ইন্টেলিজেন্স, especially human intelligence sources on the ground, continues to be the first line of defense against terrorism and insurgency. মানে পেহেলগ্রাম অ্যাটাক যেটা, সেটা কিসের গুরুত্ব তুলে ধরে? ইন্টেলিজেন্সের গুরুত্ব তুলে ধরে। ইন্টেলিজেন্স মানে এই যে গ্রাউন্ডে বিভিন্ন স্পাইরা থাকে, ইনফর্মাররা থাকে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে কোনো একটা ছোট গ্রামের ভেতরে, কোনো শহরের ভেতরে কি কি চলছে, সেখানে টেরোরিস্ট ঢুকতে পারে কিনা, এই যে ইনফরমেশন গুলো, সেই ইনফর্মার বা সেই স্পাই যারা, তাদের কাছ থেকে ইন্টেলিজেন্স গ্যাদার করা, লোক, সাধারণ জনগণের কাছ থেকে ইন্টেলিজেন্স গ্যাদার করা যে ইম্পর্টেন্স, সেটা কতটা বেশি, সেটা কিন্তু ভ্যালগ্রাম অ্যাটাক ভালো করে তুলে ধরেছিল, সেই প্রয়োজনীয়তাটা বুঝিয়েছিল। তারপর এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। দ্যাট সেড, 1 year on, infiltration from across the border remains a fraught challenge. মানে ১ বছর পরে এই বর্ডার, ক্রস বর্ডার যে ইনফিল্ট্রেশন, মানে পাকিস্তানের দিক থেকে এখনো যে জঙ্গি ঢুকে আসছে, মাঝে মাঝেই ঢোকে, আমরা টিভি নিউজে দেখতে পাই, আর্ম ফোর্সেসকে তাদের মোকাবিলা করতে হয়। তো এটা কিন্তু এখনো একটা বিশাল চ্যালেঞ্জ থেকে গেছে। The decision to send multi-party delegations to world capitals to tell India's story after the military operation showed that Delhi understands the power of the narrative. তো এই অপারেশন সিন্দুরের পরে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে বিভিন্ন আলাদা আলাদা পলিটিক্যাল পার্টির থেকে কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ একসাথে, এক একটা দল বানিয়ে দেওয়া হয়েছিল, এক একটা গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছিল আলাদা আলাদা পার্টির রিপ্রেজেন্টেটিভদের একসাথে নিয়ে। আর সেই এক একটা গ্রুপকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল, যাতে এই মেসেজটা বিশ্বের আলাদা আলাদা দেশেও কনভে করা যায় যে এখানে আগ্রাসী নেশন ভারত ছিল না, পাকিস্তান ছিল, পাকিস্তানের স্পন্সর করা জঙ্গি এসে ইন্ডিয়াতে হামলা চালিয়েছিল বলে আমাদের এরকম স্টেপ নিতে হয়েছিল। সেই মেসেজটা মাল্টি পার্টি ডেলিগেশন বিভিন্ন আলাদা আলাদা দেশে গিয়ে সেটাকে, সেই মেসেজটা দিয়েছিল। তারপর অ্যাট দ্য সেম টাইম,
It is important to acknowledge Islamabad's current leverage with the Trump administration, even if it is limited to an optics, even theatrics of convenience. এখানে আরেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ট্রাম্প গভর্নমেন্ট আসার পরে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে পাকিস্তানের একটা খুব সখ্যতার সম্পর্ক দেখতে পাচ্ছি। তো বলছি যে এটা অনেকটাই হচ্ছে অপটিক্স, শুধুমাত্র একটা লোক দেখানো একটা সখ্যতা বলা যায়। ইভেন থিয়েট্রিক্স মানে একটা আহ, শুধুমাত্র জিনিসটাকে একটা থিয়েটারের মতো, একটা নাটকে বা ড্রামার মতো জিনিসটা ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করা হচ্ছে হয়তো। কারণ আমরা জানি যে কিছুদিন আগে পাকিস্তানের যে চিফ রয়েছে ডিফেন্সের, একেবারে সবার উপরে যে আসিম মুনির রয়েছে, তাকে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ইনভাইট করে ডেকে পাঠিয়েছিল। তো এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আর পাকিস্তানের যে আর্মি, তার মধ্যে যে একটা সখ্যতা সম্পর্কর মতো একটা দেখতে পাচ্ছে সবাই ওয়ার্ল্ডে, সেটা কিন্তু একটা কনভিনিয়েন্সের উপর ডিপেন্ড করে আছে। মানে ইউএস কিছু কিছু ফায়দা যেটা পাকিস্তানের কাছ থেকে নেবার চেষ্টা করছে, তার জন্যই কিন্তু এই যে ড্রামা বা এটা দেখনদারি সেটা চলছে। That frames the challenge as India and the US move ahead securing partnerships from defense and technology to trade and investments. তো এই যে আমাদের দেশের সাথে আমেরিকার যে বিভিন্ন দিকে পার্টনারশিপ আমরা করি, ডিফেন্স, টেকনোলজি, ট্রেড, ইনভেস্টমেন্ট, তো এইসব পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু এই যে ইউএস পাকিস্তানের সম্পর্ক, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কারণ ইউএস আমেরিকা পাকিস্তানের সাথেও বন্ধুত্ব রাখবে, ইন্ডিয়ার সাথেও বন্ধুত্ব রাখবে, সেটা কিন্তু সম্ভব না প্যারালালি, সাইমালটেনিয়াসলি সেটা সম্ভব না। গোয়িং অ্যাহেড ফর ইন্ডিয়া, টু ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস স্ট্যান্ড আউট। আমাদের ভবিষ্যতে ভারতের জন্য দুটো ইম্পর্টেন্ট দৃষ্টিভঙ্গি আসতে চলেছে। অ্যাসপেক্টস মানে দৃষ্টিভঙ্গি। অপারেশন সিন্দুর laid bare the growing cooperation between China and Pakistan in defense and intelligence. অপারেশন সিন্দুরের সময় আমরা কি দেখতে পাই যে আহ, চায়না পাকিস্তানকে সর্বতোভাবে সাহায্য করছে সমস্ত রকমের ডিফেন্স ইকুইপমেন্ট, ইন্টেলিজেন্স, সবকিছু ইনফরমেশন সবকিছু দিয়ে। সেটা কিন্তু এবার সারা পৃথিবী দেখতে পায় ওই সময়। কারণ চাইনিজ মেড এয়ারক্রাফট, চাইনিজের দেওয়া চায়নার দেওয়া ইন্টেলিজেন্স, এগুলি কিন্তু পাকিস্তান অপারেশন সিন্দুরের সময় ইউজ করেছিল। Delhi must deepen its own ties with like minded partners to ensure it continues to have the edge, not just in the conventional domain, but also in cyber and sub conventional warfare. মানে আমাদের দেশ ভারতকেও কিন্তু এরকমই একটা ট্রাস্টেড একটা অ্যালাই বা ট্রাস্টেড একটা জোট সঙ্গী দেশ এরকম খুঁজে বের করতে হবে, যার সাথে আমরা এভাবেই কনভেনশনাল শুধুমাত্র যে ওয়েপন রয়েছে সেটা না, তার সাথে সাথে আনকনভেনশনাল ওয়েপন, নতুন যে সমস্ত টেকনোলজি আসছে, এআই, সাইবার টেকনোলজি, এই সমস্ত জিনিস, ড্রোন, এগুলো যাতে আমরা আরো বেশি কোঅপারেশন করে গড়ে তুলতে পারি, সেরকম একটা দেশ কিন্তু একটা জোট আমাদেরকে গড়ে তুলতে হবে। ইসরায়েল কিন্তু ইসরায়েলের সাথে ভারত অনেক রকম ডিফেন্স প্যাক্ট কিন্তু রিসেন্টলি সাইন করেছে, অনেকভাবে ইসরায়েল আর ভারতের ডিফেন্স এগ্রিমেন্ট সাইন হয়েছে। নেক্সট, আচ্ছা কোথায় গেলাম? হুম, in an age when cheaply manufactured drones can be deployed on short notice, India must also modernize its defense procurement architecture. এমন একটা সময় যখন খুব সস্তায় ম্যানুফ্যাকচার করা ড্রোন দিয়ে খুব অল্প সময়ের নোটিসে বড় হামলা করা যেতে পারে, সেই রকম একটা সময় আমরা চলে এসেছি। আর ইন্ডিয়া আমাদের দেশকে কিন্তু আমাদের যে ডিফেন্স প্রকিউরমেন্ট, মানে ডিফেন্সের প্রকিউরমেন্ট মানে কোনো কিছু এই টেন্ডারের মাধ্যমে যখন কেনা হয়, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট। টেন্ডার বা অন্য যে সমস্ত মোড রয়েছে, মোট কথা কোনো কিছু সরকারিভাবে যখন পারচেস করা হচ্ছে, সেটা হচ্ছে ডিফেন্স প্রকিউরমেন্ট আর্কিটেকচার। সেটাকেও কিন্তু মডার্নাইজ করতে হবে, ফাস্ট প্রকিউরমেন্ট আর ভালো কোয়ালিটির জিনিস আমাদেরকে প্রকিউর করতে হবে। ইট নিডস টু বি মোর অ্যাজাইল, অ্যাজাইল মানে ফ্লেক্সিবল, খুব তাড়াতাড়ি যাতে ডিসিশন নেওয়া যায়, অ্যান্ড পার্টনার উইথ দ্য প্রাইভেট সেক্টর টু টেক অ্যাডভান্টেজ অফ ইটস ইনোভেশনস অ্যান্ড রিসোর্সেস। মানে শুধুমাত্র যে বিভিন্ন গভর্নমেন্ট পিএসইউ কোম্পানিগুলোই বিভিন্ন ডিফেন্সের জিনিস ম্যানুফ্যাকচার করবে, যেমন হ্যাল বা এরকম টাইপের, তা না। তার সাথে সাথে যে সমস্ত প্রাইভেট ডিফেন্স কোম্পানি রয়েছে, রিলায়েন্স ডিফেন্স রয়েছে, টাটার ডিফেন্স কোম্পানি রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, লার্সেন অ্যান্ড টুব্রো, এলএনটি রয়েছে, তো আরো বিভিন্ন বিদেশি প্রাইভেট ডিফেন্স কোম্পানি রয়েছে, যেমন রাফেল রয়েছে, রেসল্ট রয়েছে। তো এদের সাথেও কিন্তু প্যাক্ট করে এদের যে প্রাইভেটের কাছে যে ডিফেন্স টেকনোলজি আছে, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে আমাদেরকে সেই রিসোর্সগুলো ইউজ করতে হবে। On terror and engagement with Pakistan, there must be clear messaging for both domestic and international audiences. মানে যখনই পাকিস্তানের সাথে সন্ত্রাসবাদ নিয়ে কোনো রকমের এরকম আহ, সেটা যুদ্ধ হোক বা সেটা কোনো ভার্বালি কোনো কোনো ইন্টারন্যাশনাল ফোরামে হোক, ইউনাইটেড নেশনসে হোক, যখনই পাকিস্তানের সাথে সন্ত্রাসবাদ নিয়ে এরকম কোনো একটা হেড অন একটা পরিস্থিতি তৈরি হবে, তখনই
সেই যে মেসেজটা সেটা যেন ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল অডিয়েন্স মানে আমাদের দেশের যারা নাগরিক রয়েছে আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক যে দেশগুলো রয়েছে সবার কাছে যে ক্লিয়ার থাকে যে দে নাও শেড ইনটু ইচ আদার। মানে যদি সন্ত্রাসবাদ হয় তাহলে তার উপযুক্ত জবাব কঠোর হাতে সেই সন্ত্রাসবাদকে দমন করা আর পাকিস্তানকে সঠিক তার উত্তর দেওয়া, এই কাজটা কিন্তু ইন্ডিয়া করবে উইদাউট লেটিং ট্রোল আর্মিজ অন সোশ্যাল মিডিয়া সেট দ্য টোন। সোশ্যাল মিডিয়া যারা ট্রোল আর্মি আছে তাদেরকে ডিসিশন নিতে দেওয়া যাবে না যে তারা বললো তাদের উস্কানিতে কোনো ডিসিশন হয়ে গেল, সেটা হবে না। খুব একটা ক্যালিব্রেট করা, যেটা আগেই বলেছে, ব্যালেন্স করা, ভালোভাবে স্ট্র্যাটেজি করা একটা ডিসিশন নিতে হবে। দ্য শিবোলেথস অফ পলিসি ডক্ট্রিন মাস্ট নট কাম ইন দ্য ওয়ে অফ স্ট্র্যাটেজিক নিম্বলনেস। শিবোলেথ মানে একটা কাস্টম, একটা কাস্টম। কি কাস্টম? পলিসি ডক্ট্রিন মানে হচ্ছে বিভিন্ন যে পলিসি থাকে যে এই যুদ্ধের এই কেস হলে কিভাবে লড়া হবে, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিভাবে লড়া হবে। তো এই যে মানে তত্ত্ব, বিভিন্ন সামরিক তত্ত্ব যেগুলো, সেই যে তার যে কাস্টমারি, সেটা যাতে আমাদের একটা ফ্লেক্সিবল স্ট্র্যাটেজির সামনে বাধা না হয়ে দাঁড়ায়। স্ট্র্যাটেজির নিম্বলনেস মানে হচ্ছে আমাদের একটা খুব ফাস্ট যাতে আমরা স্ট্র্যাটেজি বানাতে পারি। আমাদের ভারত সরকার, আমাদের যে ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, আর্মি রয়েছে, এয়ারফোর্স রয়েছে, তারা যাতে খুব তাড়াতাড়ি এরকম কেসে কোনো রকম এক্সটার্নাল অ্যাগ্রেশন বা এরকম সন্ত্রাসবাদের কেসে খুব তাড়াতাড়ি স্ট্র্যাটেজি ফর্ম করতে পারে। সেই জিনিসটার মাঝখানে, সেই জিনিসটার রাস্তায় যেন আমাদের বিভিন্ন রকমের পুরোনো পলিসিগুলো বাধা না হয়ে দাঁড়ায়। তো এত অবধি ছিল এই এডিটোরিয়ালটা। তোমরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো, তাহলেই আমি ভিডিও বানাবো। যদি সাবস্ক্রাইব তোমরা না করো তাহলে কিন্তু আমি সত্যি ভিডিও বানানোর মতো যে মোটিভেশন দরকার সেটা পাবো না আর ভিডিও বানাতে পারবো না। আর তোমরাও চুজ করে আমাকে বলতে পারো অন্য কি কি বিষয়ে তোমরা এরকমই অ্যানালিসিস চাও। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।